সুপ্রিয় দর্শক, চিন্তাসূত্র সাহিত্য আড্ডার আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের আজকের আড্ডা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কবি, গবেষক, প্রাবন্ধিক, অনেক গুণে গুণান্বিত আহমেদ ফিরোজ ভাই। চিন্তাসূত্রের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা মূলত আপনার লেখালেখির বর্তমান প্রেক্ষাপট এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এসব বিষয়ে আপনার সাথে আমরা কথা বলবো, আড্ডা দেব। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো যে মানে জন্মলগ্ন থেকেই তো মানুষ লেখক হয় না, কোন একটি প্রেক্ষাপট বা কোনো ভালো লাগা থেকে বা কোনো ইচ্ছা থেকেই এই ইচ্ছা শক্তিটি জাগ্রত হয়। আপনার কখন বা কিভাবে লেখক হবেন বা লিখবেন এই ইচ্ছাটি জাগ্রত হয়েছিল? আসলে এটা অনেকেই ছোটবেলা থেকে লেখে, স্কুলে বা কলেজে যে পাঠগুলো বের হয় সেখান থেকে। কিন্তু আমরা আসলে দেখা গেল সেই সময় পড়াশোনা করছি, রবীন্দ্রনাথ, নজরুল বা সুকান্ত বা অন্যান্য উপন্যাস বা গল্পগুলো পড়ছি। লেখালেখি শুরু অনেকটা বলা যায় যে কলেজে ওঠার পর দু একটা করে লেখা। এরপরে যখন অনার্সে আমি বাংলায় পড়ছি, তো অনার্সে তখন হলো যে পড়ার কারণে অনেকগুলো বই পড়তে হলো, সহায়ক বই পড়তে হলো। তখন থেকে গদ্য, মানে কবিতা এবং গদ্য লেখালেখি শুরু করলাম। পুরোদমে যদি লেখালেখির কথা বলা হয় বা আমি লেখক হব এই চিন্তাটা যদি বলা যায়, সেটা বলা যায় যে 98-99 সালের দিক থেকে শুরু, এবং অনেকটা বলা যায় সেই লক্ষ্যে ঢাকায় চলে আসা 99 শেষের দিকে নভেম্বরে। এবং তখন থেকে বলা যায় যে 2000 থেকে একদম পুরোপুরি লিখবো বা পুরোপুরি একদম লিখে যাচ্ছেন, এখনো লিখছেন। আমরা জানি যে এই পর্যন্ত আপনার 26টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই বইমেলাতে সর্বশেষ রাতের ঘোড়া নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। পাশাপাশি আপনি লেখকদের নিয়ে একটি অভিধানও করেছেন, শূন্য দশকের লেখক অভিধান, এবং এও জানি যে খুব শীঘ্রই আপনি কাজ শুরু করছেন বাংলাদেশের লেখক অভিধান। এটা হচ্ছে যে আমি 2016-তে শূন্য দশকের লেখক অভিধান, আমাদের সময়ে যারা বলা হয় যে 1976 থেকে 1985 এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে এবং 2000 থেকে 2009 এর মধ্যে যারা লেখালেখির সঙ্গে সম্পৃক্ত হয়েছে, এদের নিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ভারত বা বিশ্বের যে প্রান্তে ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করে 205 জনের যে একদম জীবন বৃত্তান্তমূলক যে বইটি বা চরিতার্থ বলা যায়, এই বইটি করেছি। আর এবার যেটা শুরু করছি সেটা বাংলাদেশের লেখক অভিধান। এটা শীঘ্রই ঘোষণা দেওয়া হয়েছে এবং এই বইটি বের করবে ভাষা প্রকাশ। ভাষা প্রকাশের প্রকাশক আমাদের বন্ধু ডক্টর মিজান রহমান, সেও লেখে। তো এই কাজটি হচ্ছে যে, এবং এটা হচ্ছে যে একদম যারা আমরা বেঁচে আছি তারা না, যারা পরলোক গমন করেছেন আমাদের আগে যারা এসেছেন, আমি বলছি যে স্বাধীনতার আগে এবং পরে যারা লিখতে এসেছেন, অর্থাৎ 1971 বা তারও আগে, একদম বাংলাদেশ এই ভূখণ্ডে। বাংলাদেশ বলতে গেলে 1971 এর আগে না পরে? বাংলাদেশ, আমি বলছি বাংলাদেশ ভূখণ্ড, স্বাধীনতার আগে এবং পরে বাংলাদেশ ভূখণ্ড, আমাদের যে 56,000 বর্গ মাইল বা তার থেকে একটু বেশি, এই ভূখণ্ডে যারা জন্মগ্রহণ করেছেন একদম শুরু থেকে, বিশেষ করে মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যারা লেখালেখি করছে, তাদের একটি বিস্তারিত বৃত্তান্ত মূলক জীবনী। এই ক্ষেত্রে এই লেখক অভিধান করার ক্ষেত্রে অনেকটি যেহেতু করলেন, সেক্ষেত্রে লেখকদের বা পাঠকের প্রতিক্রিয়া কেমন ছিল? এটা এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে তথ্য এবং অন্যান্য কিন্তু কেউ কেউ সব তথ্য দিতে চায় না। এবারও অলরেডি দুই একজন প্রশ্ন করছে যে এত তথ্য দিতে হবে কেন, মরে গেলেই তো এগুলো দিতে হয়। কিন্তু দেখা যায় যে আমাদের এখানে সাহিত্যে বিশেষ করে তথ্য বিভ্রান্তির অনেকগুলো বিষয় ঘটে, যে বাবার নাম ঠিক থাকে না, আমার নাম ঠিক থাকে না, জন্ম তারিখ ঠিক থাকে না। আমরা যেটা নতুন করে সংযোজন করেছি, সমদর্শক লেখকদের করেছি, যে ওখানে
বাংলা নামের পাশাপাশি ইংরেজি নাম। ইংরেজি নামটাও এখন সঠিকভাবে বাংলা নামটা যেমন শুদ্ধভাবে লিখবো, ইংরেজিটাও এইভাবে। তো অনেকেই হয়তো কিছু দিতে চায় না। আর এটা তো সবচেয়ে বড় ব্যাপার যে এটা অনেকটা ভোটের মতো আসলে, যে যারা কাজ করে বা যারা নির্বাচনে দাঁড়ায় তারা সকল মানুষের কাছে যায়, কিন্তু ভোট কেন্দ্রে আসলে 40-50 বা 60 ভাগ যদি কাস্টিং হয়ে যায়, ধরে নেওয়া যায় যে কাস্টিং ভোটটি সফল হয়েছে, এখানেও এরকমই যে 100% লেখকের যারা বাদ করেছেন বা যাদের যাদের কাজ পর্যন্ত এই মেসেজটা পৌঁছায় নেই যে আপনি একটি অভিযান করছেন, তারা তো পরে মানে আক্ষেপ করতে পারে যে এটা হচ্ছে যে আমরা হয়তো পরবর্তীতে একটা সংস্করণ বের করবো যেটা শূন্যদশক লেখক অভিযান আর বাংলাদেশ লেখক অভিযান। এটার একই কথা আমি বলি যে এখানে 100% মানুষের বা 100% কবি সাহিত্যিকের সম্পৃক্ত করা কঠিন। তবে আমরা চেষ্টা করছি যতটুকু। আমরা প্রাথমিক আলোচনায় ধরেছি যে 500 পৃষ্ঠা হবে, যদি তার বেশি হয়ে যায় 700-800 পৃষ্ঠা বা 1000 পৃষ্ঠা হয়ে যায় তখন 2 ঘন্টা করতে হবে। 500-600 পৃষ্ঠা পড়া হবে এখন। তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রক্রিয়াটা প্রক্রিয়াটা হচ্ছে যারা নেই আমাদের মাঝে তাদের তো বিভিন্ন ইতিহাস গ্রন্থ বা আরো যেসব তাদের নিজস্ব গ্রন্থমালা এবং বিভিন্ন মধ্যযুগের সাহিত্যের ইতিহাস ঘাটলে সেগুলো থেকে নেওয়া হচ্ছে। আর যারা জীবিত আছেন তাদের ফেসবুক একটা বড় মাধ্যম, সেটা ইমেল, ফোন, যারা জীবিত আছেন মানে সবার কাছে কি পৌঁছানো সম্ভব, যাওয়া সম্ভব? এইটা সম্ভব না, তবে যতটুকু সম্ভব। আমরা বলছি যে এটা অনেকটা ওই ভোটের মতো, আমরা প্রচারণা চালাচ্ছি, তবে সংস্কারের সুযোগ রয়েছে। সংস্কারের সুযোগ রয়েছে। এটা পরবর্তীতে আমরা যদি এবার 500 বা 700 বা 1000 জনের যুক্ত করতে পারি, ভবিষ্যতে এটা আরো বাড়বে। তাহলে একটা জিনিস হোক যে সবাইকে একটু মনোবদ্ধ করতে পারলে আমরা উপকৃত হবে, এটা একটি ভালো দিক। এবং এই কাজটি আরো অনেক প্রতিষ্ঠানেরই এগিয়ে আসা উচিত। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি গবেষণার সাথেও জড়িত ছিলেন বা গবেষণা করছেন। গবেষণার মানে গবেষণাগুলো সাহিত্যে আমরা যারা সাহিত্য চর্চা করছি তাদের জন্য কিরকম মানে উপকারিতা বয়ে আনতে পারে? আসলে গবেষণা বলতে তো এখানে সমালোচনা একটা বড় পার্ট গবেষণা, এবং মানে সাহিত্যের ইতিহাস রচনা থেকে শুরু করে সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে গবেষণার লক্ষ্য, এবং সমালোচনা একটা মুখ্য পার্ট। আমাদের এখানে সমালোচনা ওই অর্থে হচ্ছে না, বলা যায় যে মানে সমালোচনার উপর বইও নেই ওই অর্থে, দু একটি বই পাওয়া যায় এই বই নেই। এবং আমাদের যে সাহিত্য পত্রিকাগুলো বা লিটল ম্যাগ গুলো বা অন্যান্য মাধ্যমগুলো সমালোচনাকে অতটা গুরুত্ব দিচ্ছে না, বা আমাদের যারা লিখতে পারেন, ভালো লিখতে পারেন সমালোচনা বা ভালো লিখেন, তারা সমালোচনার দিকে না গিয়ে বরং কবিতা, গল্প, উপন্যাস বা প্রবন্ধ বা অন্যান্য গবেষণার দিকে বেশি মনোযোগী হচ্ছে। এটা আমাদের সাহিত্যের জন্য এটা ক্ষতির কারণ। যে তবে সমালোচনা সাহিত্যে তো মানে বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ মনোভাবের এটা হলো যে প্রকৃত সমালোচনা লেখককে সহ্য করতে হয়, এবং প্রকৃত সমালোচনা করলে এটা আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে। আর অন্যান্য যে বিষয়গুলো গবেষণা, যেমন আমি কাজ করছি সেগুলোর পূর্ণাঙ্গ রূপ পাইনি, যেমন ভাষা আন্দোলনের উপরে, মুক্তিযুদ্ধের উপরে, যে ভাষা আন্দোলনের একটি ইতিহাস এবং মুক্তিযুদ্ধের একটি আলাদা আলাদা ইতিহাস, এবং সেটা খুব বড় না। আমি এর মধ্যে এক জায়গায় বলছি যে 100-200 পৃষ্ঠার মধ্যে একটা ইতিহাস হওয়া দরকার, এবং সেটি ইংরেজি ট্রান্সলেট মানে ইংরেজি সহ আলাদা আলাদা, যাতে আমরা বাইরের দেশের মানুষদের কাছে পৌঁছাতে পারি। বিশেষ করে দূতাবাসে, আমরা বিভিন্ন দূতাবাসে যারা আসে তাদের কাছে আমরা দিতে পারি না আমাদের ইতিহাস। এর জন্য অনেক বই সাজেস্ট করতে হয় এগুলো। আর যেটা হচ্ছে যে এর মধ্যে অন্য কিছু বই বের হয়ে গেছে আমার, যেমন না গল্প না কবিতা, এটা বের হয়েছে 2006-এ। শূন্য দর্শন ছোট আকারে বের হয়েছিল 2005-এ, এটা 2011-তে বড় আকারে বের হয়েছে। এবং এটা না গল্প না কবিতা নিয়ে দুই লাইন হচ্ছে যে আমি ওখানে বলার চেষ্টা করছি যে আমাদের এখানে গল্প এবং কবিতার বাইরে গিয়ে ফর্ম ভাঙার নাম করে বা অন্য গদ্য চর্চার নামে দেখা গেল যে বিভিন্ন লেখা হচ্ছে, সেটা আসলে না শেষ পর্যন্ত কবিতা হচ্ছে না, গল্পও হচ্ছে না। আমি ওইগুলোকে না গল্প না কবিতা বলার চেষ্টা করছি, যেটা উত্তরাধুনিক
যারা চর্চা করে তারা ওটাকে টেক্সট বলার চেষ্টা করেছে বা ব্যক্তিগত উদ্যোগ বলছে এটা। আর শূন্য দর্শন আমি যেটা একটা সময় এমন তো হতে পারে যে এই ফর্মটা দাঁড়িয়ে গেল বা গ্রহণযোগ্য হলো না, এটা এটা হতে পারে। কারণটা হচ্ছে কি যে আমাদের এখানে আমি সম্প্রতি দেখছি যে মানে অনুগল্পের নামে যা লেখা হচ্ছে এটি মানে মানে গল্পের একটি বড় গল্প এবং একটি ছোট গল্প, এবং আমরা যদি অনুগল্প বলি আমরা কাফকার অনেক একদম ছোট ছোট গল্প, আমরা একদম ছোট ক্ষুদ্র গল্পকে অনুগল্প বলছি। তো বিশ্বের এরকম বহু লেখক আছে, জেমস জয়েস সে একদম ছোট ছোট গল্প লিখছে, তো সে গল্পগুলো অনুগল্প বলেনি, ছোট গল্প হিসেবে চলছে। অনুগল্পের নামে এক ধরনের বলা যায় যে বিশৃঙ্খলা চলছে। এটা যদি আপনার ধরুন পাঠক সম্মত হয়, যেমন এখন আমরা যে সময় বসবাস করছি সেই সময় আমরা খুবই ব্যস্ত, খুবই অস্থির সময় পার করছি। এই সময় হয়তো আমার হাতে বড় একটি গল্প পড়ার মতো সুযোগ নেই, কিন্তু সেই ফ্লেভারটি যদি আমি অল্প কিছু কথায় যদি পেয়ে যাই, সেটা যদি অনুগল্প হয় এবং এটা গ্রহণযোগ্যতা তৈরি হয়, তাহলে আসলে অনুগল্প আলাদা করে বলার কিছু নাই। এখানে হচ্ছে যে আলাদা করে বলার কিছু নাই, এখানে হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে আমরা মহাকাব্যকে মহাকাব্য বলছি, এবং আমরা যে এখন যে কবিতা লিখি এটাকে খণ্ডকাব্য অলরেডি বলা হয়। যেটা বলছিলেন যে মহাকাব্য থেকে, হ্যাঁ, মহাকাব্য আমাদের মধুসূদন থেকে আরো অনেকে লিখছে, এবং যখন এই যে এই প্রসঙ্গটা যদি বলি যে একসময় আমাদের মহাকাব্য ছিল, অনেক বড় মহাকাব্য ছিল, সেখান থেকে কিন্তু আমরা এখন মানে কবিতা এসেছি না, আমি ওই কথা বলছি, যে রবীন্দ্রনাথ খণ্ডকাব্যের জন্যই 1913 সালে অলরেডি নোবেল পুরস্কার পেলেন। আর আমি খুঁজে দিন নবীন চন্দ্র সেন সম্ভবত উনি 1952 সালে বলছিলেন যে এই খণ্ডকাব্য কোনো কাব্য নয় এরকম। তো বিষয়টা হচ্ছে যে খণ্ডকাব্য অলরেডি দাঁড়িয়ে গেছে এবং সারা বিশ্বে সময়ের ধারাবাহিকতা এবং বড় গল্প এবং ছোট গল্প বলে একটা টার্ম অলরেডি রয়ে গেছে। এখন উপন্যাস একদম যেটা পুরো জীবনকে ধারণ করে, তারপরে হচ্ছে বড় গল্প এবং ছোট গল্প। ছোট গল্প বলতে আসলে 10 লাইন 5 লাইনের গল্পকেও ছোট গল্পই বলা যেতে পারে। এগুলোকে অনুগল্প, আমি যেটা বলার চেষ্টা করছি যে ছোট গল্পে 1 লাইন 2 লাইনে কেউ লেখুক, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যেটা হচ্ছে যে এই 1 লাইন 2 লাইনের নামে যা লেখা হচ্ছে তা আসলে শেষ পর্যন্ত কিছুই হচ্ছে না। আমার কথাটা হচ্ছে যে আমরা মহাকাব্য থেকে যেহেতু খণ্ডকাব্যে চলে আসছি এবং একসময় সেটাও সমাদৃত হয়েছে, তাহলে গল্পের ক্ষেত্রে এরকম হতে পারে। আর যেহেতু আমরা আমাদের হাতে সময় খুব কম, আমরা কম সময় পাচ্ছি, ব্যস্ততা বিভিন্ন আপত্তির কথা আমিও বলছি না, এটাও তো একসময় দাঁড়িয়ে যেতে পারে। এবং যখন কিনা সাহিত্য সম্পাদক আপনাকে বলবেন যে আপনি 200 ওয়ার্ডের একটা গল্প দিন, অথবা আপনাকে যখন বলা হয় আপনি 30 শব্দের একটি কবিতা দিন, সেক্ষেত্রে একজন লেখকের মানে কি করার যে লেখক এক্ষেত্রে কবি পত্রিকা তার জায়গা অনুযায়ী চাই, লেখক যদি ওই মাপের কোনো কবিতা বা গল্প লিখে থাকেন তবেই পাঠাবেন, না লিখে পাঠাবেন, বরং আরো সম্পাদক অন্য কারোর কাছে ট্রাই করবে। আপনি সাহিত্য সমালোচনার কথা বলছিলেন, সাহিত্য সমালোচনা আপনি দেখবেন আমাদের সাহিত্য পত্রিকাগুলো, মানে সাহিত্য পত্রিকা বা দৈনিক পত্রিকা সাহিত্য পাতাগুলো, তারা বলছেন যে 200 ওয়ার্ডের মধ্যে একটি বইয়ের আলোচনা লিখেছেন, তাহলে সেটা তো বই আলোচনা হয় না, না এখানে বই পরিচিতি হয়। যদি এগুলোকে বই আলোচনা না বলে বই পরিচিতি আমি বই পরিচিতি বলি, কারণ বই আলোচনা করতে হলে আরো বেশি পরিসরে দরকার। এগুলো অনেকটা পরিচিতি, আমাদের কাগজগুলোতে তো সেই সুযোগ হচ্ছে না, কারণ অতটা জায়গা আপনার জন্য বরাদ্দ নেই। সেই ক্ষেত্রে এই সময় এসে যে অনলাইন লিটল ম্যাগ গুলো আছে, অনলাইন ম্যাগাজিন গুলো আছে, সেইখানে আমরা ইচ্ছে মতো করে অনেক বড় করে আলোচনা বড় সুযোগ। এটা আপনি দেখবেন যে আমাদের চিন্তার সূত্র এইভাবেই আগাচ্ছে, তার বইয়ের আলোচনাগুলো আমি প্রবন্ধগুলো দেখছি, তার মানে চিন্তার সূত্র সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ যে তারা খুব আমাদের রিভিউ করে অনেক বড় করছে। না আমি এটা বলছি এই কারণে যে অলরেডি সারা বিশ্বে তো বিপ্লবের সঙ্গে যুক্তই হয়ে গেছে, যে নেট সংশ্লিষ্ট মোবাইল, ইমেল, অনলাইন পত্রিকা এগুলো যুক্ত হয়ে গেছে এবং অলরেডি একটা বড় অবদান রাখা শুরু করে দিয়েছে। আমাদের মিডিয়াগুলো, মানে আমি বলছি যে পত্রিকার বাইরে টিভি চ্যানেলগুলো এখন ভালো সবাই তাদের মূল ধারার পাশাপাশি কিন্তু অনলাইন মাধ্যমের দিকে ঝুঁকে গেছে। কাগজগুলো
অনলাইন করছে, টেলিভিশন এটা এটা সবার জন্য একদিক দিয়ে ভালো, যে হাত খুলে লেখার যে একটা যে জায়গা এবং সবাইকে জানানোর যে একটা সুযোগ, এটা সম্ভব হয়েছে। এবং এর প্রতিক্রিয়া কিন্তু খুব দ্রুতই আমরা পাচ্ছি। হ্যাঁ, ভালো। অনলাইনে এটা দ্রুত পাওয়া যায়। ভালো। তা আপনার এই সময় থেকে বা একটু পরে মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি, সাহিত্যের কোন কাজগুলো? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি অনেকে শুধু কবিতা লেখে বা গল্প লেখে বা প্রবন্ধ লেখে, আমি কবিতা পড়ে প্রবন্ধ লিখে আনন্দ পাই, তারপরে গল্প বা অন্যান্য বিষয় বাচ্চাদের জন্য ছড়া দু চারটা লিখছি, এরকম বা অন্যান্য আরো যে মাধ্যম আছে সেসব মাধ্যমে লেখার ইচ্ছা আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার ইতিহাসের প্রতি আমি বলছিলাম যে এই ইতিহাসের একটি বিষয় আকাঙ্ক্ষা বা আগ্রহ আছে, সেটা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বা বিশ্বের যে কোনো ইতিহাস এবং প্রবন্ধের বই আমি বেশি পড়ি, কবিতা বা গল্প উপন্যাসের চেয়ে। তো সেটাই, এবং লিখে যেতে চাই, এবং সবাই যেটা প্রত্যাশা করে ভালো লিখে যেতে চাই, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তা যেন এই জগতের মানুষের কল্যাণের জন্য হয়, এবং আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে আমাদের দেশকে ভালোবাসতে পারি, সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারি, এবং সেই জন্য যে চর্চা, সেই চর্চার সঙ্গে একজন লেখক শুধু লিখে যাবেন তা না, পুরো বিশ্বের মানুষের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য, বা সমাজ পরিবর্তনের জন্য, বা সাংস্কৃতিক আবহাওয়াটাকে সুন্দর করার জন্য লেখালেখি, সংগঠন, মানে বিভিন্ন চর্চা এর মধ্যে দিয়ে আমরা থাকতে চাই। ধন্যবাদ প্রিয় দর্শক, আহমেদ ফিরোজের এই স্বপ্ন সার্থক হোক, দেশের জন্য তিনি আরো অনেক ভালো ভালো কাজ করুন, সাহিত্যের সাথে থাকুন, সাহিত্যের জন্য আরো অনেক বেশি কাজ করুন, এবং সাহিত্যের সব মাধ্যমগুলোতেই তার সমান পদচারণা থাকুক। আমরা তার জন্য শুভকামনা রাখছি। চিন্তা সূত্রের পক্ষ থেকে আবারও আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে একই অনুষ্ঠানে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।